দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ মেট্রো সেম বিজনেস রিপোর্টে। কোভিড মুক্ত দেশ থেকে পোশাক আমদানিতে ঝুঁকছেন মার্কিন ক্রেতারা, পিছিয়ে পড়ার আশঙ্কা রপ্তানিকারকদের। করোনার মাঝে দেশি শ্রমের মজুরি বেড়েছে বলছে পরিসংখ্যান ব্যুরো অনাস্থা বিশ্লেষকদের। কার্ড কিংবা নগদ টাকা ছাড়াই কেনাকাটার সুযোগ নিয়ে দেশে যাত্রা শুরু করলো ক্যাশলেস পে, লেনদেন হবে লিঙ্ক আর অ্যাপের মাধ্যমে। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। করোনা প্রাদুর্ভাবে বছরের প্রথম 5 মাসে মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমে গেছে 12 ভাগের বেশি। তবে বর্তমান পরিস্থিতিতে একে খুব একটা খারাপ হিসেবে দেখছেন না রপ্তানিকারকরা, কেননা এই সময় যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি নেমে গেছে অর্ধেকে। উদ্যোক্তারা বলছেন, কোভিড সংক্রমণ মুক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের ক্রেতারা এখন ঝুঁকছেন ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো দেশগুলোতে। সেখানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। শাহাদাত হোসেনের রিপোর্ট। কোভিড-19 সবচেয়ে বেশি ভুগিয়েছে মার্কিনীদের। দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ায় বছরের শুরু থেকে জীবনযাত্রা, অর্থনীতি সবই স্থবির হয়ে পড়ে মার্কিন মূল্যকে। এতে অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ায় কমেছে দেশটির আমদানিও। হিসেব বলছে মে পর্যন্ত 25 ভাগ কম পোশাক কিনেছে দেশটির ব্র্যান্ডগুলো। এতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চীনের, কেননা এই সময়ে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি কমেছে 49 ভাগের বেশি। দেশটি থেকে আয় কমেছে বাংলাদেশেরও। রপ্তানি হয়েছে $224 কোটি তৈরি পোশাক, যা আগের বছরের একই সময়ের চেয়ে 12.1 ভাগ কম। ইউএস মার্কেটে যেটা 12% ডিক্লাইন হয়েছে, তুলনামূলকভাবে বেটার দেন আদার কান্ট্রি। কারণ যেখানে আমাদের 19% ডিক্লাইন টোটাল, সেখানে ইউএস মার্কেটে 12% ডিক্লাইন হয়েছে। এটা কিন্তু বেটার, মানে খারাপের মধ্যে ভালো। তবে এই সময়ে বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে ছিল মার্কিন বাজারে পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেলে 1 নম্বরে উঠে আসা ভিয়েতনাম। 5 মাসে যুক্তরাষ্ট্রে দেশটির রপ্তানি $481 কোটি, কমেছে 9 ভাগের কিছু বেশি। 6.5 ভাগের মতো রপ্তানি বেড়েছে বাংলাদেশের আরেক প্রতিদ্বন্দ্বী দেশ কম্বোডিয়ার। কোভিড এর কারণে, কোভিড এর ইফেক্টে কিন্তু গত 3-4 মাস ধরে ম্যাক্সিমাম, আমরা 3 মাস, মার্চ, এপ্রিল, মে, জুন, 4 মাস আমরা যদি ধরি, তাহলে এই 4 মাসে যে নেগেটিভ মানে মার্কেটটা যেটা ছোট আসছে 25% আপনি যেটা বললেন, বাট আগামী 1 বছরে কিন্তু এটা আরো কমবে। তো ফলে বাংলাদেশের সেখানে মানে গ্রোথ বাড়ার তেমন খুব বেশি সম্ভাবনা নাই। যেখানে আমাদের চেয়ে ভিয়েতনাম এগিয়ে আছে, যতটুকু বাড়বে আমাদের চেয়ে বাড়বে হলো ভিয়েতনাম বেশি, কারণ মার্কেট অ্যাক্সেসটা ইতিমধ্যেই কিন্তু ভিয়েতনাম কিন্তু নিয়ে নিয়েছে। যে ব্যবসাটা চায়না হারাচ্ছে, 47% ব্যবসা চায়না থেকে অন্য জায়গাও শিফট হয়েছে আমার ধারণা। ভিয়েতনাম যেমন এখন পর্যন্ত কোভিড শূন্য জাতি হিসেবে নিজেদেরকে দাবি করছে, আমরা তো অবশ্যই সেটা দাবি করতে পারছি না। কিন্তু একটাই সুখবর আমি এর ভিতরে বলতে চাই, যে আমাদের কারখানাগুলো, গার্মেন্টস কারখানাগুলো, সেটা আল্লাহর কৃপায় হোক, আমাদের চেষ্টায় হোক, সকলের মানে যে কোনো কারণেই হোক, বা সবকিছু মিলিয়েই গার্মেন্টস কারখানাগুলো কিন্তু এখনো তুলনামূলকভাবে সামগ্রিক চেহারার তুলনায় গার্মেন্টস কারখানাগুলো যথেষ্ট নিরাপদ আছে। এই কারণে হয়তো বাইরে এখনো আস্থা রাখতে পারছে। কিন্তু যেই ধরনের ঘটনা পাশাপাশি ঘটছে, যে বিদেশে আমাদের মানে ফ্লাইটগুলোকে নিষিদ্ধ করা হচ্ছে, ভুয়া সার্টিফিকেটের অভিযোগ করা হচ্ছে, এগুলোতে কিন্তু আমাদের ইমেজের সংকট হবে, এবং ইমেজ কিন্তু অলওয়েজ একটা বড় ফ্যাক্টর আপনি যখন ইন্টারন্যাশনাল মার্কেটে প্লে করতে যাবেন। শুধু যুক্তরাষ্ট্র নয়, রপ্তানি কমেছে ইউরোপেও। উদ্যোক্তারা বলছেন, কোভিড পরিস্থিতি উন্নতি না হলে রপ্তানি বাণিজ্যে ঘুরে দাঁড়াতে অনেক সময় লাগবে বাংলাদেশের। শাহাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনার প্রাদুর্ভাবে দেশ জুড়ে যখন কাজ হারানো মানুষের সংখ্যা বাড়ছে, তখন দেশে শ্রমের মজুরি বেড়েছে বলে দাবি করেছে পরিসংখ্যান ব্যুরো। সংস্থাটির হিসেবে দেশে গেল 3 মাসে প্রায় 6 ভাগ হারে মজুরি বৃদ্ধি পেয়েছে, বছরের হিসেবে যা 6.35 ভাগ। যদিও এই তথ্যকে নাকচ করে এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। সৌরভ রহমানের রিপোর্ট। সরকারের হিসেবে সদ্য শেষ হওয়া 2019-20 অর্থ বছরে দেশের জীবনযাত্রার ব্যয় বেড়েছে 5.65 ভাগ হারে। অর্থাৎ 2018-19-এ যে পণ্য বা সেবা কিনতে একজন মানুষকে 100 টাকা খরচ করতে হয়েছে, তা 105 টাকা 65 পয়সা দিয়ে কিনতে হয়েছে গেল বছর। অথচ এই সময়ে নির্মাণ শিল্পের একজন কর্মীর মজুরি প্রতি 100 টাকায় বেড়েছে 4 টাকা 77 পয়সা করে। সেই হিসেবে ব্যয়ের সাথে সঙ্গতি রেখে বাড়েনি আয়। নির্মাণ আর উৎপাদন মিলে শিল্প খাত। পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ তথ্য বলছে, এই খাতে গেল 1 বছরে মজুরি বেড়েছে 5.99 ভাগ হারে। এর সঙ্গে মূল্যস্ফীতি সমন্বয় করলে প্রকৃত মজুরি বৃদ্ধি দাঁড়ায় মাত্র 0.34 ভাগ বা 34 পয়সা প্রতি 100 টাকায়। পুঁজিবাদী সংস্থা এটাই নিয়ম যে এক পকেটে আপনি আমাকে
কিছু বেতন বৃদ্ধি করে দেওয়া হলো, আরেক পকেট থেকে বাজার দর যেহেতু নিয়ন্ত্রণ না সরকারের, সেই জন্য আরেক পকেট দিয়ে টাকা কেটে নিয়ে যায়, অর্থাৎ রিয়াল ওয়েজ যেটা সেটা থাকে না, সেটা কমে যায়। আমরা এই জন্য সবসময় সরকারের কাছে দাবি করে আসছিলাম যে এই মজুরি বৃদ্ধিটা হতে হবে ইনফ্লেশনের হারকে দেখে, কিন্তু এটা করা হয় না। সরকারের পরিসংখ্যান ব্যুরো এই মজুরি হার সূচক নির্ণয় করে জেলা ভিত্তিক তথ্য সংগ্রহ করে, যেখানে দেখা যাচ্ছে গেল বছর সেবা খাতে মজুরি বেড়েছে 6.41% হারে আগের বছরের চেয়ে, কৃষিতে আরও বেশি 6.48%। সব মিলে বিদায়ী অর্থ বছরে দেশে মজুরি বৃদ্ধি হয়েছে 6.35%। হিসেব বলছে এই হার গেল 5 বছরের মধ্যে সর্বনিম্ন, যদিও এই তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে এরই মধ্যে। কেননা করোনার কারণে গেল 3 মাস দেশের অর্থনীতি যখন স্থবির ছিল, তখনও গড়ে প্রায় 6% হারে মজুরি বৃদ্ধির কথা বলা হয়েছে হিসেবে। মজুরি বৃদ্ধি কখন হয়? যখন শ্রমের চাহিদা যোগানের তুলনায় বেশি থাকে। মে জুন মাসে কৃষিতে মজুরি বাড়ার যৌক্তিক কারণ আছে একমাত্র বোরোর ক্ষেত্রে, যখন বোরো ঘন অঞ্চলগুলোতে শ্রমের চাহিদা যোগানের চেয়ে বেশি ছিল, সেখানে হয়তো কিছুটা বেড়েছে। কিন্তু কনস্ট্রাকশনে, শিল্প খাতে মজুরি বৃদ্ধি এবং সেবা খাতে মজুরি বৃদ্ধি এত বেকারত্বের মধ্যে কিভাবে সম্ভব হলো, সেটার অর্থনৈতিক ব্যাখ্যা দেওয়া খুবই কঠিন। আমরা তো ফিল্ডে যা পাই তা দিয়ে করি। দেখেন কি আজকে রাস্তায় যে যারা রিক্সা চালাচ্ছে তারাও আগে যে জায়গাটা যাইতেন আপনি 10 টাকা, এই জায়গায় এখন চাচ্ছে 15 টাকা। ওয়েজ রেটে প্রত্যেক জায়গায় বৃদ্ধি, কারণ প্রচুর পরিমাণের কাজ নাই, কোনো বিল্ডিং এর কাজ হচ্ছে না, ইয়ার কাজ হচ্ছে না, সেই লেবার গুলি কিন্তু সিনেও নাই। কিন্তু যারা ফিল্ডে আছে তারা কিন্তু কম, আগের রেটের চেয়ে কমে করতেছে না, আগের রেটের চেয়ে বেশি নিচ্ছে। হিসেব বলছে গেল বছর মজুরি বৃদ্ধির হার সবচেয়ে বেশি ছিল রংপুর বিভাগে, আর সবচেয়ে কম রাজধানী ঢাকায়, যেখানে কাজের খোঁজে মানুষ আসে সারা দেশ থেকে সবচেয়ে বেশি। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশে চালু হলো যোগাযোগবিহীন পেমেন্ট অন ডেলিভারি সলিউশন ক্যাশলেস পে। মাস্টার কার্ড ইস্টার্ন ব্যাংকের সাথে যৌথভাবে এই সেবা চালু করেছে ই কমার্স ভিত্তিক কুরিয়ার সেবা প্রতিষ্ঠান পেপারফ্লাই। অনলাইন কেনাকাটায় এখন থেকে পজ মেশিন ছাড়াই লিংক ও অ্যাপের মাধ্যমে মূল্য পরিশোধ করা যাবে। রোববার সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দেশে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পণ্য কেনাকাটার অনলাইন মাধ্যম বা ই কমার্স। এরই মধ্যে $160 কোটি বাজার গড়ে উঠেছে যার। অনলাইন মাধ্যমে কেনাকাটায় যত লেনদেন হয় তার 85 থেকে 90% নগদে হতো এতদিন। কোভিড-19-এর পর যা প্রায় 10 থেকে 15% কমে গেছে। এমন অবস্থায় অনলাইন কেনাকাটার মূল্য পরিশোধে চালু হলো নতুন সেবা ক্যাশলেস পে। এই কন্ট্যাক্টলেস পেমেন্টটা কিভাবে সম্ভব? আমরা খুব যে একেবারে অনেকগুলো পজ মেশিন দিয়ে এটাকে কভার করতে পারবো তা কিন্তু না। এটা একটা প্রথম ধাপ। আমরা যেটা করব যে আজকে আমরা যেভাবে এই ক্যাশলেস পে লঞ্চ করছি, যাতে একটা লিংক দিয়ে আমরা পেমেন্ট গুলো করতে পারছি, এবং বাই দ্য ওয়ে এই লিংকটা মাস্টারকার্ড পেমেন্ট গেটওয়ে ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে এটা লিংকটা যাচ্ছে, সুতরাং ইটস কমপ্লিটলি সিকিউরড একটা লিংক যেখানে কার্ডের ডিটেলস দেওয়ার সুযোগ আছে। এবং পরবর্তীতে আজকে আমরা যদিও মাস্টারকার্ডের সাথে দিয়ে লঞ্চ করছি, বাট পরবর্তীতে যেহেতু মাস্টারকার্ডের প্ল্যাটফর্মটা ব্র্যান্ড অ্যাগনস্টিক, আমাদের অন্যান্য স্কিমগুলো আসবে এবং এমএফএস আলটিমেটলি এটার মধ্যে সম্পৃক্ত হবে। এই ক্যাশ অন ডেলিভারিতে আমাদের যে ক্যাশ হ্যান্ডলিং এবং ট্রান্সফারের যে কাজটা আমাদেরকে করতে হয়, সেটার জন্য আমাদেরকে আসলে ডিপেন্ড করতে হয় ট্র্যাডিশনাল একটা ট্রানজাকশন সিস্টেমের উপরে, যা একটু সময় সাপেক্ষ এবং একটু প্রবলেম একটু ক্রিয়েট করে আমাদেরকে। কারণ আমরা টাকাটা কালেক্ট করে আলটিমেটলি আমাদেরকে মার্চেন্টকে পৌঁছে দিই, আমাদের মার্কেট প্লেস ক্লায়েন্টকে, এবং তাদের কাছ থেকে টাকাটা চলে যায় সেলারদের কাছ থেকে। সো এটার যে পুরোপুরি ল্যাগ টাইম, এটা আসলে বেশ একটু সময় সাপেক্ষ। পরিসংখ্যান বলছে 2023 সাল নাগাদ দেশে ই কমার্সের বাজার পৌঁছবে $300 কোটি। খাতটির জন্য বিপুল সম্ভাবনা তৈরি করেছে কোভিড-19। সেই সাথে গুরুত্ব পাচ্ছে ডিজিটাল লেনদেনও। তাই এই ধরনের লেনদেনকে উৎসাহ দিতে প্রণোদনা দেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। এখনো যেহেতু আমাদের বেশিরভাগই হচ্ছে, সিংহভাগ পেমেন্ট হচ্ছে ক্যাশে, সো এখন আমাদের হচ্ছে সময় যখন আমাদের ডিজিটাল ট্রানজাকশনের উপরে কোনো না কোনো ইনসেন্টিভ সরকার থেকে ঘোষণা করতে হবে। যে কোনো ডিজিটাল ট্রানজাকশনের উপর থেকে ভ্যাট সরিয়ে নেওয়া হোক, ভ্যাটের আওতামুক্ত রাখা হোক, তাহলে কনজিউমাররা কিন্তু
উৎসাহিত হবে ডিজিটাল পেমেন্ট করতে। কনজিউমারের যে পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলি, সে প্রোডাক্টটা দেখবে, দেখে সে একটি লিংকের মাধ্যমে তার মোবাইলের মাধ্যমে পেমেন্টটি দিবে। তাতে আমার কাছে মনে হয়েছে আমরা যখন ই কমার্সের কথা বলি, আমরা এম কমার্সের কথা বলছি, এফ কমার্সের কথা বলছি, এটা একটা হিউজ হরাইজন ওপেন করে দিচ্ছে ক্যাশলেস পে এর জন্য। সম্ভাবনাকে কাজে লাগাতে নতুন নতুন উদ্যোক্তাদের ই কমার্স প্ল্যাটফর্মে আসার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। আশ্বাস দিয়েছেন সব ধরনের সহযোগিতার। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কোভিড-19-এ ক্ষতিগ্রস্ত অভিবাসী কর্মীদের পুনর্বাসনে 4% সুদে ঋণ দেবে প্রবাসী কল্যাণ ব্যাংক। এজন্য প্রবাসী কল্যাণ ব্যাংককে বিনা সুদে 200 কোটি টাকা ধার দেবে সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রবাসী কল্যাণ ব্যাংকের সাথে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের এ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সময় জানানো হয়, করোনার এই দুর্যোগে কাজ হারিয়ে দেশে ফেরা অভিবাসী কর্মীদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে যারা বৈধভাবে বিদেশে গেছেন এবং বৈধ পথে প্রবাসী আয় পাঠিয়েছেন, তারাই কেবল ওই ঋণের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন। এছাড়া করোনায় মৃত্যুবরণ করেছেন এমন প্রবাসী পরিবারও এই ঋণ পাবে। ইতিবাচক ধারায় লেনদেন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক ডিএসইএক্স 37 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4099-তে। বেচাকেনা হয়েছে 346 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে 122টির, কমেছে 59টির, আর অপরিবর্তিত রয়েছে 168টির দর। এবার বাজারে বিশ্লেষণ শুনবো ব্র্যাকিপেল স্টক ব্রোকারেজের। আজকে দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে ডিএসইএক্স 37 পয়েন্ট বেড়ে ক্লোজ হয়েছে 4099 পয়েন্টে। যদি আমরা বিগত 5 দিনে ডিএসসি তে ওভারঅল ডেইলি টার্নওভার অ্যানালাইজ করি, তবে আমরা দেখতে পাচ্ছি যে বিগত 5 দিনে কিন্তু ডেইলি টার্নওভার কন্টিনিউয়াসলি বাড়ছে। এই সময়টাতে আমরা ইন্ডেক্সে কিছুটা আপট্রেন্ডও লক্ষ্য করেছি। ঠিক 5 ট্রেডিং ডেজ আগে, মানে জুলাই মাসের 5 তারিখে কিন্তু ডেইলি টার্নওভার ছিল মাত্র 73 কোটি টাকা, যা আজকে বেড়ে দাঁড়িয়েছে 347 কোটি টাকা। অবভিয়াসলি এটি আমাদের মার্কেটের জন্য একটি পজিটিভ সাইড। আরো একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে বিগত দিনগুলোতে আমরা লক্ষ্য করেছি যে অলমোস্ট 50% অফ দ্য টার্নওভার কন্ট্রিবিউশন কেম ফ্রম ব্লক ট্রেডস, কিন্তু এখন আমরা মার্কেটে কিছুটা ভিন্ন চিত্র লক্ষ্য করছি। এখন আমরা দেখছি যে ব্লক ট্রেডের সাথে সাথে আমাদের রেগুলার মার্কেটের ট্রানজাকশনও ক্রমাগত বাড়ছে। যেমন যদি আমরা আজকের নাম্বার বিশ্লেষণ করি, তবে আমরা দেখতে পাচ্ছি আজকে about 11% turnover contribution came from block trades and rest of the turnover contribution came from regular transactions. এটি দেখাচ্ছে যে আমাদের রেগুলার মার্কেটে বিনিয়োগকারীরা ফিরে আসছে এবং তারা আরো কনফিডেন্ট হচ্ছে ধীরে ধীরে। আমরা মনে করি যে সাধারণ বিনিয়োগকারীরা যদি এইভাবেই মার্কেটে ফিরে আসতে থাকে এবং তারা যদি আরো অ্যাক্টিভ হয়, তাহলে খুব তাড়াতাড়ি শেয়ার মার্কেট আবার তার স্বাভাবিক রূপে ফিরে আসবে। অক্টোবরেই বাজারে আসছে করোনা ভাইরাসের ভ্যাকসিন, এমন সুখবর দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যার তৃতীয় ধাপের পরীক্ষামূলক প্রয়োগ চলছে, যা সফলভাবে উতরে গেলেই মিলতে পারে বাজারজাতকরণের অনুমোদন। অক্সফোর্ড জানিয়েছে প্রতি ডোজ টিকা তৈরির খরচ 1 কাপ কফির দামের সমান। এর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তত 15টি ভ্যাকসিন আছে ক্লিনিক্যাল ট্রায়ালের বিভিন্ন পর্যায়ে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দিন যতই গড়াচ্ছে ততই বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ, বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে ভ্যাকসিন তৈরিতে কাজ করছে বিশ্বের অন্তত 150 প্রতিষ্ঠান। যে দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। জানিয়েছে সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে গুরুতর অসুস্থদের জন্য মিলবে তাদের ভ্যাকসিন। ইতোমধ্যে সাফল্যের প্রায় দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ভ্যাকসিনটি। চলছে তৃতীয় ধাপের পরীক্ষামূলক প্রয়োগ, যার ফলাফল পাওয়া যাবে আগস্টের শেষ নাগাদ। পরীক্ষায় সফলতা পাওয়া গেলে জরুরি ব্যবহারের জন্য ভ্যাকসিনের অনুমোদন দিতে পারেন নিয়ন্ত্রকরা। টিকা উৎপাদনের প্রাথমিক কাজ শুরু করেছে ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববাজারের জন্য অন্তত 200 কোটি ডোজ উৎপাদনের লক্ষ্যকে সামনে রেখে সাপ্লাই চেইন তৈরির কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। এজন্য $1 বিলিয়ন বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে প্রতি ডোজ ভ্যাকসিন তৈরিতে খরচ হচ্ছে 1 কাপ কফির দামের সমান। করোনা ভাইরাসের এই ভ্যাকসিন সব দেশের সুবিধার জন্যই তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি। Vaccine development program, you never can guarantee success of safety and efficacy, but the early signs are proving favorable. So we hope that by the end of this calendar year and the beginning of 2021, that we will have a vaccine that will be able to begin to deploy to people who need it. Obviously, the entire population, but with priorities for those who are most vulnerable.
তৃতীয় ধাপে ট্রায়ালে যাচ্ছে চীনা প্রতিষ্ঠান ক্যাসিনো বায়োলজিক্যালসের করোনা ভাইরাসের টিকা। এ ব্যাপারে রাশিয়া, ব্রাজিল, চিলি ও সৌদি আরবের মতো দেশগুলোর সঙ্গে আলোচনা করছে প্রতিষ্ঠানটি। যৌথভাবে এই টিকা উদ্ভাবন করেছে ক্যাসিনো বায়োলজিক্স এবং একাডেমি অব মিলিটারি মেডিকেল সায়েন্সের বেজিং ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি। নাম AD5-nCoV। জীবন রক্ষাকারী ভ্যাকসিন পাওয়া গেলে তা নিয়ে অসুস্থ প্রতিযোগিতা তৈরি হতে পারে বলে সতর্ক করে দিয়েছে ইউরোপিয়ান কমিশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভ্যাকসিনের একচ্ছত্র দখল চলে যেতে পারে ধনী দেশগুলোর হাতে। এমনটা হলে যাদের সত্যিকার প্রয়োজন তাদের অনেকেই এর প্রতিষেধক পাবে না বলে মনে করছেন মার্কিন ধনকুবের বিল গেটস। If we just let drugs and vaccines go to the highest bidders instead of to the people and the places where they're most needed, we'll have a longer, more unjust, deadlier pandemic. We need leaders to make these hard decisions about distributing based on equity, not just on market-driven factors. মানুষের ওপর ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ সফল হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। 18 জন স্বেচ্ছাসেবীর ওপর এই পরীক্ষা চালায় রাশিয়ান আর্মি, যাদের মধ্যে কোনো জটিলতা বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। দ্বিতীয় দফায় আরও 20 জনের ওপর ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ চালানো হয়েছে। চলতি বছরই এই ভ্যাকসিন বাজারে ছাড়তে চায় রাশিয়া। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 15টি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, যার মধ্যে অন্তত 5টি প্রতিষ্ঠান 2021 সালের শুরুতেই করোনা ভ্যাকসিন বাজারজাতকরণের আশাবাদ জানিয়েছে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।